গল্পের শুরুতে দেখা যায় মিয়াও নামের একটা ছোট্ট মেয়ে নরক দুনিয়ার এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তখন তাকে দেখে চারপাশের অশুভ আত্মারা চিৎকার করে বলতে থাকে, পালাও ভাই পালাও, মিয়াও আসছে। তখন মিয়াও বলে, তোমরা কতদূর পালাবে, আমি তোমাদের খুঁজে বের করেই ছাড়ব। এই বলেই সে সমস্ত অশুভ আত্মাদের খেয়ে ফেলে। তারপর হঠাৎ মিয়াও এর চোখে একটা বিড়াল পড়ে। তখন সে বলে, তুমি তো আমার বিড়াল তাই না? এই বলে সে ওর আত্মাকেও খেয়ে ফেলে এবং বিড়ালটাকে পুতুল বানিয়ে নিজের কাছে রেখে দেয়। ঠিক তখনই একজন মেয়ে এসে মিয়াওকে নিয়ে যায় নরকের দেবতার কাছে আর বলে, আপনার মেয়ে এই ৮০ মিটার জুড়ে নরক দুনিয়ার যত অশুভ আত্মা ছিল সবাইকে খেয়ে ফেলেছে। এভাবে চলতে থাকলে এই দুনিয়ার আর কোনো আত্মা বেঁচে থাকবে না। তখন নরক দুনিয়ার রাজা তার মেয়েকে ডেকে বলে, আমি তোমাকে এখন মানব জগতে পাঠাচ্ছি, ওখানে অনেক অশুভ আত্মা আছে, তুমি সেখানে গিয়ে ওদের নিজের ভেতর ধারণ করবে। এটা আমাদের নরক লোকের পক্ষেও ভালো হবে, কারণ আমাদের মেয়ে সেখানে একটা ভালো কাজ করছে বলে সবাই জানবে। তারপর নরকের রাজা মিয়াওকে নিয়ে পৃথিবীতে আসে। তারা যখন পৃথিবীতে আসে তখন চারপাশের সবকিছু থেমে যায়। রাজা তখন মিয়াওকে বলে, এখানে তুমি অনেক অশুভ আত্মাদের পাবে, তুমি তাদের খেয়ে ফেলবে, আর এখানে তোমার ভালোভাবে থাকার জন্য একজন বাবাও খুঁজে নিতে হবে। তখন মিয়াও বলে, হ্যাঁ বাবা, আমি খুঁজে নেব। তারপর তার বাবা ম্যাজিক করে তাকে একটা খুব সুন্দর জামা পরিয়ে দেয়। তখন মিয়াও দেখে বলে, এটা তো খুবই সুন্দর। নরকের রাজা তখন বলে, এখন আমি চলে যাচ্ছি। মিয়াও তখন বলে, হ্যাঁ বাই বাই বাবা। নরকের রাজা চলে যাবার পর মিয়াও চারপাশে তাকায় এবং বলে, আমার খুব ক্ষুধা লেগেছে, এখানে কোথায় অশুভ আত্মা আছে? ঠিক তখন সে উপরে তাকিয়ে অনেক অশুভ আত্মা দেখতে পায়। সে খুশি হয়ে বলে, পেয়ে গেছি, এবং সোজা তাদের পিছনে ধাওয়া করতে থাকে। পরবর্তী দৃশ্যে আমরা গল্পের প্রধান চরিত্র মিস্টার জাওকে দেখতে পাই। তিনি কোথাও যাচ্ছিল, কিন্তু হঠাৎ তার বুকে তীব্র ব্যথা অনুভব হয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট জিজ্ঞেস করে, স্যার কিছু হয়েছে? মিস্টার জাও তখন বলে, না কিছু না। ঠিক সেই মুহূর্তে মিয়াও হঠাৎ করে তাদের গাড়ির সামনে এসে পড়ে। তখন গাড়ি হঠাৎ ব্রেক করে দাঁড়িয়ে যায়। এরপর তারা দ্রুত নেমে এসে দেখতে চায় কে ছিল ওই মেয়ে, কিন্তু তখন তারা আশেপাশে কোথাও কাউকে দেখে না। মিস্টার জাও অবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? আমি তো স্পষ্ট দেখেছি মেয়েটি গাড়ির সামনে এসে পড়েছিল। ঠিক তখন পেছন থেকে মিয়াও আসে আর বলে, আঙ্কেল। মিস্টার জাও তাকে দেখে বলে, বাবু তুমি এত বিপজ্জনক জায়গায় ঘুরে বেড়াচ্ছ কেন? যদি তোমার কিছু হয়ে যেত? মিয়াও মুচকি হেসে বলে, আমার কিছু হবে না আঙ্কেল। তারপর সে মিস্টার জাও এর দিকে তাকিয়ে বলে, এ তো দারুণ সুস্বাদু। তখন মিস্টার জাও জিজ্ঞেস করে, তোমার মা বাবা কোথায়? মিয়াও বলে, আমার মা নেই, শুধু বাবা আছেন, কিন্তু আমি এই পৃথিবীর না। মিস্টার জাও তখন মনে মনে ভাবে, মনে হচ্ছে এ বাচ্চার বাবা মা কেউ নেই, হয়তো হারিয়ে গেছে। অন্যদিকে মিয়াও মিস্টার জাওকে দেখে ভাবে, এই লোকটা তো খুবই ভালো, এ জন্মেছে খুব ভালো ভাগ্য নিয়ে, এর কপালে আছে সম্পদ, বুদ্ধিমত্তা আর দীর্ঘ জীবন। তাহলে এর উপর এত অশুভ আত্মার ছায়া কেন? কেউ যেন ওকে ক্ষতি করার চেষ্টা করছে। ঠিক তখনই মিস্টার জাও বলে, আজ থেকে আমি তোমার বাবা। এই কথা শুনে মিয়াও খুশিতে লাফিয়ে ওঠে এবং বলে, অবশেষে আমি এই পৃথিবীতে একটা বাবা পেয়ে গেলাম। তারপর সে মিস্টার জাওকে একটা চুমু দেয়। তখন মিস্টার জাও অবাক হয়ে লক্ষ্য করে তার বুকে যে ব্যথা হচ্ছিল সেটা যেন একদম উধাও হয়ে গেছে। মিস্টার জাও তখন বলে, এই মেয়েটা তো দারুণ। তারপর তিনি অ্যাসিস্ট্যান্টকে বলে, এর জন্য থাকা খাওয়ার ব্যবস্থা করো। আর মনে মনে ভাবে, আমি ইতিমধ্যেই 2টা ছেলেকে দত্তক নিয়েছি, আজ এই মেয়েটাকেও নিজের মেয়ে হিসেবে দত্তক নিচ্ছি, ওরা মিয়াওকে দেখে খুব খুশি হবে। এরপর মিস্টার জাও মিয়াওকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে আমরা তার 2 ছেলেকে দেখি। বড় ছেলের নাম জু জ্যাক আর ছোট ছেলের নাম জু চ্যাং। মিয়াওকে দেখে জু চ্যাং ছুটে যায় তার কাছে আর বলে, এই সুন্দরী মেয়েটাকে? তখন মিস্টার জাও বলে, আজ আমি ওকে দত্তক নিয়েছি, আজ থেকে সে তোমাদের বায়োলজিক্যাল সিস্টার। এই কথা শুনে জু চ্যাং খুশিতে লাফিয়ে ওঠে। কিন্তু হঠাৎ মিয়াও লক্ষ্য করে এই 2 ভাইয়ের উপরেও অশুভ আত্মার ছায়া রয়েছে। তখন সে জু চ্যাংকে বলে, আমি তোমাকে একটা চুমু খেতে চাই। এই কথা বলেই সে জু চ্যাংকে চুমু দিয়ে দেয়। মিয়াও চুমু দেওয়ার সঙ্গে সঙ্গেই অশুভ আত্মারা দূর হয়ে যায়। এরপর মিয়াও এগিয়ে যায় জু জ্যাককে চুমু খাওয়ার জন্য, কিন্তু সে পিছিয়ে যায় আর বলে, দূরে সরে দাঁড়াও আমার থেকে। তখন মিস্টার জাও বলে, আজ থেকে সে আমাদের পরিবারের সদস্য, তার সঙ্গে এমন ব্যবহার করো না। ঠিক তখনই আমরা মিসেস ইরিনাকে দেখতে পাই, যিনি গর্ভবতী। তিনি মিস্টার জাওকে বলে, হাজব্যান্ড আমাদের তো আগেই 2টি সন্তান রয়েছে, তবুও আপনি আরেকজনকে দত্তক নিয়ে এলেন, আর ডাক্তার বলেছে আমি যমজ সন্তানের মা হতে চলেছি, একটি ছেলে এবং একটি মেয়ে। তাহলে এই মেয়েটিকে কেন আমাদের জীবনে নিয়ে এলেন? মিয়াও তখন খুব মনোযোগ দিয়ে ইরিনাকে দেখে আর মনে মনে বলে, এ তো গর্ভবতী হতে পারে না, কারণ ওর কপালে সন্তানের ভাগ্যই নেই। তাহলে ওর পেটে সন্তান এলো কোথা থেকে? অবশ্যই সে আমার বাবা মিস্টার জাওকে ক্ষতি করার জন্যই গর্ভবতী হয়েছে, কারণ এই বাচ্চাগুলো একেবারেই সাধারণ মনে হচ্ছে না। ঠিক তখন মিস্টার জাও ইরিনাকে বলে, আজ থেকে মিয়াও আমাদের পরিবারের সদস্য, আমি তার জন্য আরেকটা আলাদা বাড়ির ব্যবস্থা করছি, সেখানে ওর সব ধরনের সুবিধা থাকবে। তখন ইরিনা বলে, হাজব্যান্ড আপনি এত রেগে যাচ্ছেন কেন? এর প্রভাব তো আমাদের বাচ্চার উপর পড়বে, দেখুন না আমাদের বেবির দিকে। এই কথা শুনে মিস্টার জাও যখন তার পেটে হাত রাখতে যান, তখন মিয়াও বলে, বাবা ওকে ছুবেন না। তখন মিস্টার জাও হেসে বলে, তুমি হিংসা করছো তাই তো? চিন্তা করো না, যখন তোমার এই ছোট ছোট ভাই বোনরা জন্মাবে তখনও আমি তোমাকে ঠিক এখনকার মতোই ভালোবাসবো। এরপর মিস্টার জাও যখনই ইরিনার পেটে মাথা রাখে তখন তার অস্বাভাবিক কিছু হতে থাকে। মিয়াও তখন মনে মনে বলে, এই বাচ্চারা একেবারেই স্বাভাবিক না, এরা আমার বাবা মিস্টার জাওর ভাগ্যে যত রাগক্রোধ আছে সব শুষে নিচ্ছে। তখন মিয়াও দ্রুত মিস্টার জাওর হাত ধরে টেনে সরিয়ে নিয়ে যায় আর বলে, বাবা এই বাচ্চারা স্বাভাবিক না। তখন ইরিনা অবাক হয়ে মনে মনে ভাবে, এই ছোট্ট মেয়েটা এটা কিভাবে বুঝলো?
এরপর ইরিনার একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে সে তার বাবার সামনে কাঁদতে কাঁদতে যায় আর বলে, বাবা, মিস্টার জাওর মনে এখনও তার সাবেক স্ত্রী রয়েই গেছে। আমি অনেক কষ্ট করে তাকে বিয়ে করেছি, কিন্তু আমি তাকে সন্তান দিতে পারছি না, এজন্য সে আমাকে ডিভোর্স দিতে চায়। তখন তার বাবা তাকে রেগে গিয়ে বলে, তুই কোনো কাজে আসিস না। তারপর তিনি একটা বোতল দিয়ে বলে, এই বোতলের একটা ফোঁটা মিস্টার জাওকে খাইয়ে দে, আর একটা ফোঁটা নিজে খাস, তাহলেই তুই গর্ভবতী হয়ে যাবি। তবে সাবধান করে দিয়ে বলে, এটা এক ধরনের অভিশপ্ত ঔষধ, যা স্বর্গের বিধানের বিরুদ্ধে। আর যতদিন না এই বাচ্চাটা জন্মাচ্ছে, ততদিন এদের পুষ্টির জন্য তোমাকে অশুভ আত্মা খাওয়াতে হবে, তবেই এরা বড় হবে। আর শোনো, এই কথা কেউ যেন না জানে, তাহলে যাও পরিবার তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবে। তখন ইরিনা বলে, ঠিক আছে বাবা। এরপর দৃশ্য বর্তমানে আসে, সেখানে ইরিনা মিয়াওকে ভয়ে ভয়ে দেখে আর বলে, তুমি আমার বাচ্চাকে কষ্ট দিচ্ছ। তখন মিস্টার জাও বলে, তুমি এই ছোট্ট মেয়েটাকে কেন ভয় দেখাচ্ছ? ইরিনা বলে, দেখুন না, আমার বেবি তো এখনো জন্মায়নি, আর এই মেয়েওকে অশুভ বলছে। আপনি মিয়াওকে এখান থেকে পাঠিয়ে দিন, না হলে আমাদের বাচ্চা নিরাপদ থাকবে না। মিস্টার জাও রেগে বলে, এই মেয়েটা তো এখনই এসেছে, আর তুমি এত হাঙ্গামা শুরু করেছ। তাদের ছোট ছেলে জুচ্যাংও বলে, মিয়াওকে পাঠিয়ে দিও না। আর মিয়াও জোর দিয়ে বলে, আমি আমার বাবাকে ছেড়ে কোথাও যাব না। তখন মিয়াও মনে মনে ভাবে, আমি যদি এখন এখান থেকে চলে যাই, তাহলে এই বাচ্চা আর এই আন্টি মিলে আমার বাবা আর ভাইদের ক্ষতি করবে। তখন মিস্টার জাও এর বড় ছেলে জুজ্যাক বলে, আন্টি ইরিনার বিশ্রাম নিতে হবে। তারপর সে ইরিনার হাত ধরে তাকে ঘরে নিয়ে যায়। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জুজ্যাক মিস্টার জাও এর কাছে আসে আর বলে, বাবা, এই মেয়েটাকে আপনি কোথা থেকে নিয়ে এসেছেন? মিস্টার জাও বলে, কেন, কি হয়েছে? সে তো তোমার বোন, এ প্রশ্ন করছো কেন? তখন জুজ্যাক বলে, বাবা, আমি ইউনিয়াং চোখ দিয়ে দেখেছি তাকে, আমার মনে হচ্ছে সে তো আগেই মারা গেছে। তখন মিস্টার জাও অবাক হয়ে বলে, তুমি কি সব বাজে কথা বলছো? ও তো কত কিউট একটা মেয়ে, তুমি এমন কথা বলছো কেন? জুজ্যাক তখন বলে, হয়তো আমি ভুল দেখেছি। তখন মিস্টার জাও বলে, আমি ওকে দত্তক নিয়েছি, আর আমি সবসময় ওকে রক্ষা করব। তুমিও খেয়াল রেখো, সে তোমার বোন, তাকে কোনোদিন অবহেলা করো না। জুজ্যাক তখন বলে, ঠিক আছে বাবা, আমি আর কখনো ওকে অবহেলা করব না। পরবর্তী দৃশ্যে ইরিনা তার বাবাকে ফোন করে বলে, বাবা, একটা ছোট্ট মেয়ে আমাদের বাড়িতে এসেছে, আর সে বুঝে ফেলেছে যে আমার পেটে একটা অশুভ বাচ্চা আছে, আমি এখন কি করব? তখন তার বাবা বলে, সে তো একটা ছোট মেয়ে, তাই না? তুমি আজ রাতে তাবিজটা পানিতে ভিজিয়ে খেয়ে নিও, তারপর তোমার পেটের বাচ্চারা যাবে এবং সেই মেয়েটাকে খেয়ে ফেলবে। ইরিনা তখন খুশি হয়ে বলে, ঠিক আছে বাবা। তারপর সে তাবিজটা জ্বালিয়ে নিয়ে তাতে পানি মিশিয়ে খেয়ে ফেলে। এরপর সে তার পেটের বাচ্চাদের বলে, চলো যাও, একটা ছোট্ট মেয়ে আছে, তাকে খেতে মজা লাগবে। তারপর সেই অশুভ বাচ্চারা বেরিয়ে পড়ে এবং যায় মিয়াওর দিকে। মিয়াও ওদের দেখে বলে, আরে রে, ছোট ছোট বাচ্চারা এসেছে আমাকে খাওয়ার জন্য, তোমরা জানো না আমি কে? আচ্ছা, এখন বুঝিয়ে দিচ্ছি তোমাদের। এই বলে মিয়াও সেই দুই অশুভ বাচ্চাকে গিলে ফেলে। এরপর ইরিনার হঠাৎ প্রবল পেট ব্যথায় কষ্ট পেতে থাকে, আর ভাবে, এখনো কেন আমার বাচ্চারা ফিরে এলো না? ঠিক তখনই মিয়াও সেখানে এসে হাজির হয় আর বলে, তোমার পেটে যে বাচ্চারা ছিল তারা ভালো না, তারা যদি জন্ম নিত তাহলে তোমার অনেক কষ্ট পেতে হতো। তখন ইরিনা রেগে গিয়ে বলে, তুমি কে? মিয়াও তখন কিছু ম্যাজিক করে, যার ফলে ইরিনার পেটে আবার ব্যথা শুরু হয়। তখন ইরিনা কষ্ট পেয়ে চেঁচিয়ে বলে, তুমি কি আমার বাচ্চাদের মারতে চাইছো? তুমি কি করছো? মিয়াও তখন বলে, আমি তো তোমাকে সাহায্য করছিলাম, আমি তোমার শত্রু না। ঠিক তখনই ইরিনার চিৎকারের আওয়াজ শুনে মিস্টার জাও আর তার বড় ছেলে জুজ্যাক ছুটে আসে। তারা এসে মিয়াওকে থামায়। তখন ইরিনা বলে, দেখো, এই ছোট মেয়েটা আমার বাচ্চাদের মারতে চায়, হাসবেন, তাকে এখান থেকে বের করে দাও। মিয়াও তখন বলে, না বাবা, আমি তো শুধু এই আন্টিকে সাহায্য করছিলাম, আমি ওনাকে কোনো ক্ষতি করিনি। মিস্টার জাও এর বড় ছেলে জুজ্যাক বলে, হ্যাঁ বাবাই, মেয়েটা আমাদের আন্টি আর তার অনাগত সন্তানদের ক্ষতি করতে চায়, ওকে এখান থেকে তাড়িয়ে দাও। ঠিক তখনই ছোট ছেলে জুচ্যাং ছুটে এসে বলে, বাবা, আপনারা সবাই ভুল বুঝছেন, মিয়াও এমন কিছু করতে পারে না। মিস্টার জাও তখন মনে মনে ভাবে, এত ছোট একটা মেয়ে, সে কিভাবে কারো ক্ষতি করতে পারে? আবার সে ভাবে, তবে ইরিনার বাচ্চাদের ব্যাপারেও তো খেয়াল রাখতে হবে। তখন সে জুজ্যাককে বলে, ডাক্তারকে ডেকে আনো। ইরিনা তখন বলে, আমার বাবাকেও ডাকতে বলো। পরবর্তী দৃশ্যে মিস্টার জাও, মিয়াও আর ছোট ছেলে জুচ্যাং একসাথে বসে থাকে। তখন মিস্টার জাও মিয়াওকে জিজ্ঞেস করে, তুমি কেন বলেছিলে যে ইরিনার পেটে অশুভ বাচ্চা আছে? মিয়াও তখন বলে, বাবা, মিয়াও কখনো মিথ্যে বলে না, আমি আন্টিকে ক্ষতি করতে চাইনি, আমি শুধু তাকে সাহায্য করছিলাম। তখন জুচ্যাং বলে, তোমার কাছেও কি ইউনিয়াং এর চোখ আছে, যেমনটা আমার বড় ভাই জুজ্যাকের আছে? মিয়াও তখন বলে, হ্যাঁ, আমার মধ্যে ইউনিয়াং এর চোখ আছে, এবং আরও অনেক কিছু আছে যা আমি করতে পারি, কারণ আমি এই পৃথিবীর কেউ না, আমি হলাম আত্মাদের রানী। এই কথা শুনে মিস্টার জাও মনে মনে ভাবে, এই মেয়েটা তো খুবই অদ্ভুত কথা বলছে। তারপর সে মিয়াওকে জিজ্ঞেস করে, তাহলে এটা কে করছে? ইরিনা কি আমায় ক্ষতি করতে চাইছে? মিয়াও তখন বলে, না না, আন্টি আপনাকে ক্ষতি করতে চায় না, এর পেছনে অন্য কারো হাত আছে। তখন মিস্টার জাও চিন্তা করে, তাহলে কে এটা করছে? এরপর সে বলে, যতদিন না ইরিনার বাচ্চারা না জন্মায় ততদিনে আমি সত্যিটা জানার চেষ্টা করব, তুমি চিন্তা করো না। তারপর তিনি ছোট ছেলে জুচ্যাংকে বলে, চলো এখন ঘুমাতে যাও। মিয়াও ও বলে, গুড নাইট বাবা। তারপর জুচ্যাং এবং মিস্টার জাও ঘরে চলে যায়। পরবর্তী দৃশ্যে ডাক্তার এসে ইরিনার চেক আপ করে চলে যায়। ঠিক তখনই ইরিনার বাবা এসে তাকে চেক আপ করে বলে, তোমার বাচ্চাদের কে কষ্ট দিয়েছে? তখন ইরিনা রেগে বলে, ওই ছোট্ট পিচ্চি যার নাম মিয়াও। জুজ্যাক তখন এসে বলে, আপনি মিয়াও এর সম্পর্কে এমন কথা বলছেন কিভাবে? সে আমার ছোট বোন। তখন ইরিনার বাবা বলে, তুমি খুব সদয়, কিন্তু তুমি কি চাও না এই আন্টির পেটে যে বাচ্চারা আছে তাদের সুরক্ষা দেওয়া হোক? জুজ্যাক তখন বলে, কেন না, তারা তো আমার ভাই বোন। ঠিক তখনই ইরিনার বাবা এক ধরনের ম্যাজিক করে জুজ্যাককে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়।
ইরিনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে ওর কি হয়েছে। তখন তার বাবা বলে তোমার পেটে যে বাচ্চা ছিল তাকে মিয়াও খুব কষ্ট দিয়েছে, তাই এখন ওদের জীবন বাঁচাতে হলে জু জ্যাকের প্রাণ নিতে হবে। এমনকি এই পরিবারের সব সদস্যদের প্রাণও নিতে হতে পারে, কারণ সেই মেয়ে তো এক অশুভ আত্মা, সে আত্মাদের গিলে ফেলে। ইরিনা তখন বলে বাবা আপনি এসব বলছেন কেন, আপনি তো বলেছিলেন আপনি মিস্টার জাওকে কোনো ক্ষতি করবেন না। তখন তার বাবা বলে লক্ষ্মী মেয়ে, আমাকে ভুল বুঝো না, এটা আমার প্ল্যান না, এটা তো আমার মাস্টারের প্ল্যান। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিয়াও আচমকা কিছু অনুভব করে সে ভাবে বাইরে কিছু একটা হচ্ছে। এরপর সে মনে মনে ভাবে আমি তো বাবা আর ছোট ভাইকে সিল করে দিয়েছি। তখন হঠাৎ সে ভাবে না, আমি তো আমার বড় ভাইকে সিল করিনি, অবশ্যই সে বিপদে আছে। অন্যদিকে দেখা যায় ইরিনার বাবা জু জ্যাক আর ইরিনা দুজনকেই অজ্ঞান করে দিয়ে কিছু একটার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই মিয়াও উড়ে এসে সেখানে হাজির হয়। তখন ইরিনার বাবা তাকিয়ে বলে ওহ, তাহলে তুমি সেই মিয়াও। মিয়াও তখন রেগে বলে আমি থাকতে তুমি জু জ্যাক এর কোনো ক্ষতি করতে পারবে না। ইরিনার বাবা হেসে বলে তুমি কে রে, একটা ছোট মেয়ে আর কথা বলছো এভাবে। তখন হঠাৎ মিস্টার জাও আর তার ছোট ছেলে জু চ্যাং ঘটনাস্থলে এসে হাজির হয়। মিস্টার জাও চিৎকার করে বলে বাবা আপনি এটা কি করছেন। তারা দেখতে পায় সেখানে এক ধরনের ম্যাজিক্যাল প্রতিরোধ বলয় তৈরি করা হয়েছে, যার ভেতরে জু জ্যাক আর ইরিনা আটকা পড়েছে, তারা সেখানে ঢুকতে পারছে না। তখন মিস্টার জাও জিজ্ঞেস করে আপনি আমার ছেলের সঙ্গে কি করেছেন। ইরিনার বাবা হেসে বলে এখনো কিছু করিনি, কিন্তু অবশ্যই করব। যখন এই অশুভ বাচ্চারা জন্মাবে তখন তোমার ছেলের মৃত্যু অবশ্যম্ভাবী। মিস্টার জাও তখন অবাক হয়ে বলে মানে ইরিনার পেটে যে বাচ্চা আছে সেটা অশুভ আত্মা। এটা বলে সে একদম হতবাক হয়ে তাকিয়ে থাকে। ঠিক তখনই ইরিনার বাবা মিস্টার জাও আর জু চ্যাংয়ের উপর ম্যাজিক করে, যার ফলে তাদের গলায় কিছু একটা ফাঁসিয়ে দেওয়া হয় যাতে তারা শ্বাস নিতে কষ্ট পায়। তখন মিয়াও সঙ্গে সঙ্গে নিজের ম্যাজিক দিয়ে সেই ম্যাজিক ভেঙে ফেলে। তখন ইরিনার বাবা মিয়াও এর উপর আক্রমণ করে। মিস্টার জাও তখন সামনে এসে দাঁড়ায় আর বলে যতক্ষণ আমি বেঁচে আছি আমার মেয়েকে তুমি কিছু করতে পারবে না। তখন মিয়াও তার বাবাকে বলে বাবা আমি আপনাকে প্রোটেক্ট করব, আপনি আমার জন্য চিন্তা করবেন না। তারপর ইরিনার বাবার দিকে ফিরে চিৎকার করে বলে তুমি জানো না তুমি কার সঙ্গে লড়তে এসেছো। আমার বাবা অনেক ব্যস্ত থাকে নরক দুনিয়ায়, তাই আমি এসেছি তার মেয়ে এই পৃথিবীতে, এখন আমি তোমাকে শিক্ষা দেব। এই বলে মিয়াও উড়ে যায় আর যত অশুভ আত্মা সেখানে ছিল সবগুলোকে গিলে ফেলতে শুরু করে। তখন হঠাৎ তার মনে পড়ে যে তার ভাইয়ের আত্মা ও সে গিলে ফেলছে, তাই সে থেমে যায়। তখন ইরিনার বাবা হেসে বলে আমি তো এই পরিকল্পনা আগেই করে রেখেছিলাম। মিয়াও তখন রেগে বলে তুমি জানো না আমি কে, আর তুমি আমাকে রাগিয়েছ, এবার দেখো তোমার কি হয়। তারপরে সে বলে আমার বাবা বলেছিল যদি আমার শক্তি কাজ না করে তখন আমার রক্ত অবশ্যই কাজ করবে। এই বলে সে নিজের আঙুল কেটে রক্ত দিয়ে সব অশুভ আত্মাদের মেরে ফেলে। তখনই ইরিনার বাবা আবার মিয়াও এর উপর আক্রমণ করে। মিয়াও ও পাল্টা আক্রমণ করে তাকে মাটিতে ফেলে দেয়। তারপর তার কাছে গিয়ে বলে তুমি তো দেখতে ঠিকঠাকই, আমাকে সত্যি সত্যি বলো কে আমার বাবার ক্ষতি করতে চায়। ইরিনার বাবা তখন ভয়ে কাঁপতে থাকে। তখনই সেখানে অ্যাসিস্ট্যান্ট আর বডিগার্ডরা এসে পৌঁছায়। মিস্টার জাও তখন বলে আমাদের আর ইরিনার পরিবারের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না, আমি ইরিনাকে ডিভোর্স দিচ্ছি। তখন এদিকে জু জ্যাক মিয়াওকে বলে আমাকে ক্ষমা করো, ভুল আমার ছিল। মিয়াও বলে কোনো সমস্যা নেই বড় ভাই। পরবর্তী দৃশ্যে আমরা দেখি একজন লোক যিনি হুইল চেয়ারে বসে আছেন, তার হাতে একটা সাপের আংটি রয়েছে, সে প্রচণ্ড ব্যথায় ভুগছে। তখন সে নিজের হাতে কিছু ছাই লাগায়। ঠিক তখনই ইরিনার বাবা তার কাছে গিয়ে বলে আমার পরিকল্পনা নষ্ট হয়ে গেছে, একটা ছোট মেয়ে যার নাম মিয়াও ও সবকিছু নষ্ট করে দিয়েছে, আমি কিছুই করতে পারিনি। তখন হুইল চেয়ারে বসা লোকটি বলে কোনো সমস্যা নেই, আমার কাছে পরবর্তী পরিকল্পনাও আছে। তারপর সে ট্যাবে একটা হেয়ারপিন দেখে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিস্টার জাও ও সেই হেয়ারপিনের পোস্টার দেখছেন আর বলছেন আমি বিশ্বাস করতে পারছি না, এই হেয়ারপিনটা আসলেই নিলামে পাওয়া যাবে। তখন মিয়াও বলে এই হেয়ারপিনটা তো আপনার আসল স্ত্রীর, তাই না? মিস্টার জাও তখন হেসে বলে হ্যাঁ, এটা ওর মা বাবা ওকে দিয়েছিল, আর আমাকে এটা পেতে নিলামে যেতে হবে। মিয়াও তখন বলে আমরাও আপনার সঙ্গে যাব। পরবর্তী দৃশ্যে পুরো পরিবার নিলামে চলে যায়। তখন মিস্টার জাও তার দুই ছেলেকে বলে তোমরা মিয়াও এর খেয়াল রেখো, আমি দেখে আসছি হেয়ারপিনটা কত নম্বরে উঠবে। তখন তার ছেলেরা বলে ঠিক আছে আপনি যান। তখন এদিকে মিয়াও সেখানে একটা খেলনা দেখে খেলতে চলে যায়, কিন্তু তার ভাইয়েরা সেটা খেয়াল করে না। যখন মিয়াও খেলনা নিয়ে খেলছিল তখনই এক ছেলে আসে যে জু ফ্যামিলির সদস্য, সে মিয়াও এর উপর পানি ছুড়ে মারে। মিয়াও তখন খুব রেগে যায়। তখন সেই ছেলেটা বলে তোমার সাহস হয় কি করে এখানকার জিনিস স্পর্শ করার, তুমি তো একটা গরিব মেয়ে মনে হচ্ছে। মিয়াও তখন রেগে ওই ছেলেটিকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছেলেটি রেগে গিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে ডাকে। অ্যাসিস্ট্যান্ট এসে বলে ওরে ছোট্ট তোমার সাহস কি করে হয়ে জু ফ্যামিলির মাস্টার ইয়াতিনকে ধাক্কা মারার, দ্রুত তার কাছে ক্ষমা চাও। তখন মিয়াও বলে আমি কেন ক্ষমা চাইব, সে তো প্রথমে আমার উপর পানি দিয়েছিল, তাহলে তারই ক্ষমা চাইতে হবে। অ্যাসিস্ট্যান্ট হাসে আর বলে বাবু তুমি কি মনে করো মাস্টার ইয়াতিন তোমার থেকে ক্ষমা চাইবেন? মিয়াও বলে যদি আমার বাবা আসে তাহলে সে তোমাদের বুঝাতো। তখন আতিন বলে তোমার বাবা আমার জুতোর সমানও হবে না, তুমি তো এতটা গরিব দেখতে, তাহলে তোমার বাবা কত গরিব হবে। মিয়াও তখন মনে মনে ভাবে বাবার জন্য আমি ঝামেলা করতে চাই না, আর চুপচাপ সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে ধরে ফেলে। তখন আতিন বলে এই মেয়েটা অনেক বেশি কথা বলছে, অ্যাসিস্ট্যান্ট তাকে সাজা দেও। অ্যাসিস্ট্যান্টও তখন তাকে মারার চেষ্টা করছিল। ঠিক তখনই মিয়াওয়ের দুই ভাই আর মিস্টার জাও এসে পড়ে। তখন মিয়াও বলে বাবা এরা আমার সাথে খারাপ ব্যবহার করছে আর শুধু শুধু মারতে যাচ্ছে।
মিয়াও এর বাবাকে দেখে ইয়াতিন বলে আচ্ছা তাহলে তোমরা তার বাবা আর ভাই। তোমরা ভালো কাপড় পরছো তাতেই কি মনে হয় তোমরা ধনী পরিবার থেকে এসেছো? তখন জুজ্জাক বলে তোমার কথা মানে কি? মিয়াও তার বাবাকে বলে জানো বাবা এর উপর অশুভ আত্মার ছায়া আছে, তার পরিবারের সঙ্গে কেউ এমনটা করছে, আমি তাকে বলছি কিন্তু সে বিশ্বাস করছে না। ইয়াতিন তখন বলে তোমরা নিজেদের কি ভাবো? তখন মিস্টার জাও বলে বেটা তোমার বাবাকে ডাকো, তারপর বলছি আমরা আসলে কারা আর নিজেকে নিজে কি মনে করি। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট বলে জাতিন কিছুক্ষণের ভিতরে তোমার বাবা আসছে। ইয়াতিন তখন বলে পাশে বসো আমার বাবা আসছেন তারপর তোমাদের দেখছি। মিস্টার জাও বলে হ্যাঁ আমরা বসেছি। ঠিক তখনই ইয়াতিন এর বাবা আসে, সে হলো সেই হুইল চেয়ারে থাকা লোক যার নাম জেমরাজ। সে মিস্টার জাওকে দেখে বলে তুমি এখানে এসেছো, আমাকে জানালেও না। তখন মিস্টার জাও বলে তোমাদের পরিবার কি এইভাবে স্বাগত জানায়? জেমরাজ তখন জিজ্ঞেস করে এখানে কি হয়েছে? তখন জু জ্যাক আর জু চ্যাং বলে আপনার ছোট ছেলে আমাদের বোনকে অপমান করেছে, এমনকি আমাদের বাবাকেও তাচ্ছিল্য করেছে। তখন জেমরাজ নিজের ছেলেকে জিজ্ঞেস করে কি হয়েছে আসলে। তার ছেলে অ্যাসিস্ট্যান্টকে ইশারা করে। তখন অ্যাসিস্ট্যান্ট মাথা নিচু করে বলে স্যার এটা আমারই ভুল ছিল, ইয়াতিন এর কোনো দোষ ছিল না। জেমরাজ তখন মিস্টার জাওয়ের কাছে দুঃখ প্রকাশ করে। মিস্টার জাও তখন মিয়াওকে বলে কি করব বলো, ওকে ক্ষমা করে দিই। মিয়াও বলে হ্যাঁ মাফ করে দিই। তখন জেমরাজ মিয়াও এর কাছে আসে। মিয়াও হঠাৎ অদ্ভুত কিছু অনুভব করে সে বলে এই লোকটার শরীরে একটা অদ্ভুত কিছু আছে, এর মানে এনার শরীরেও অশুভ আত্মার ছায়া রয়েছে। তারপর সে বলে আঙ্কেল আপনার পরিবারে কেউ ইচ্ছে করে অশুভ আত্মা পাঠিয়েছে। মিস্টার জাও তখন বলে আমার মেয়ের নিয়াং চোখ আছে, তার কথা বিশ্বাস করাই ভালো। তখন জেমরাজ হেসে বলে বাবু এটা কিছু না, আমি অনেক মেডিসিন খাই, হয়তো তার গ্রান তুমি পেয়েছ। এরপর সবাই বলে চলো চলো নিলাম হলের দিকে যাই, নিলাম শুরু হতে চলেছে। এরপর সবাই নিলাম হলে যায়, সেখানে হেয়ারপিনের বিডিং শুরু হয়। জেমরাজ আর মিস্টার জাও দুজনই একের পর এক বেশি বিড করতে থাকেন। তখন জেমরাজ হেসে বলে মিস্টার জাও তোমারও এই হেয়ারপিনের জন্য অপেক্ষা ছিল। মিস্টার জাও তখন বলে হ্যাঁ ভাই, দয়া করে তুমি বেশি বিড করো না, এইটা আমার স্ত্রীর স্মৃতিচিহ্ন, আমাকে নিতে দাও। জেমরাজ তখন বলে ঠিক আছে নিয়ে নাও। অবশেষে সেই হেয়ারপিন মিস্টার জাওয়ের নামে হয়। কিন্তু জেমরাজ তখন এক অদ্ভুত হাসি দেয়। এরপর মিস্টার জাও যখন হেয়ারপিন নিয়ে বেরিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। এই দৃশ্য দেখে জু জ্যাক মিয়াও আর জু চ্যাং ছুটে আসে। তারা আতঙ্কিত হয়ে চিৎকার করে ওঠে আর বলে বাবার কি হলো। পরবর্তী দৃশ্যে দেখা যায় মিস্টার জাও ছোপার উপরে অচেতন হয়ে পড়ে আছেন। তখন জু জ্যাক বলে বাবার যদি আজ রাতের মধ্যে হুঁশ না আসে তাহলে হয়তো আর কোনোদিনই জ্ঞান ফিরে পাবে না। তখন জু চ্যাং মিয়াওকে বলে দয়া করে বাবাকে বাঁচাও। মিয়াও দৃঢ়ভাবে বলে যতক্ষণ আমি আছি আমার বাবার কিছুই হবে না। তখন জু জ্যাক বলে তুমি কি করবে? মিয়াও বলে আমি আমার আত্মা বাবার আত্মার সঙ্গে জুড়ে দেব। সে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ম্যাজিক করতে মনোযোগ দেয়। অন্যদিকে মিস্টার জাও তখন স্বপ্নের জগতে চলে যায়। তার হাতে হেয়ারপিন ধরা, সে ভাবছে তার প্রাক্তন স্ত্রী সুজির কথা। সুজি সেই হেয়ারপিনটা একজন কাজের লোককে দিয়ে বলে এটা নিয়ে নিলামে বেচে দেও, আর যত টাকা আসে সব মিস্টার জাওয়ের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দিও। মিস্টার জাও তখন বলে তুমি এটা কেন করছো? এই হেয়ারপিনটা তো তোমার বাবা মা তোমাকে দিয়েছিল যখন তারা বেঁচে ছিলেন। সুজি বলে তোমার এখন খারাপ সময় চলছে, যখন আবার অনেক টাকা কামাবে তখন এই হেয়ারপিনটা ফেরত নিয়ে নিও। মিস্টার জাও তাকে জড়িয়ে ধরে বলে ঠিক আছে। পরবর্তী দৃশ্যে সে দেখে সুজি রাস্তায় পড়ে আছে, একটি দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। সে ছুটে যায় আর বুক ফাটানো কান্না শুরু করে। এরপর হঠাৎ সে দেখে সুজি সামনে দাঁড়িয়ে আছে। তখন সে পেছন থেকে গিয়ে সুজিকে জড়িয়ে ধরে বলে তুমি জীবিত আছো। সুজি বলে তুমি কি করছো? মিস্টার জাও তখন বলে আমি তোমাকে খুব মিস করেছি। সুজি অবাক হয়ে বলে তুমি এমন বলছো কেন? আমি তো সবসময় তোমার পাশেই ছিলাম, তুমি আমাকে কেন মিস করেছ? ঠিক তখনই সেখানে মিয়াও এসে বলে বাবা উনি আসল মানা, আপনি ওনার থেকে দূরে থাকুন। তখন মিস্টার জাও অবাক হয়ে বলে তুমি কার মেয়ে আর এখানে কি করছো? মিয়াও বলে বাবা আপনি আমাকে চিনছেন না, আমার নাম মিয়াও। মিস্টার জাও বলে মিয়াও? কোন মিয়াও? এই সময় সুজি মিয়াও এর দিকে এগিয়ে এসে মিষ্টি করে বলে বাবুকে তুমি। তখন মিয়াও তাকে দূরে ঠেলে দিয়ে বলে তুমি আমার বাবার ক্ষতি করছো, এখান থেকে চলে যাও। সে ধাক্কা দিতেই মিস্টার জাও রেগে যায়। সে বলে তুমি কে? তুমি আমার মেয়ে না, আমার একমাত্র স্ত্রী আমার জীবনে আছে যে এখন আমার পাশে আছে। মিয়াও অনেক চেষ্টা করে তাকে বোঝানোর বাবা উনি আপনার স্ত্রী না, উনি একটা অশুভ আত্মা। কিন্তু মিস্টার জাও কিছুই শুনতে চায় না। অন্যদিকে আমরা জেমরাজ আর ইরিনার বাবাকে দেখি। সেখানে ইরিনার বাবা জিজ্ঞেস করে এই প্ল্যানটা কি কাজ করবে? জেমরাজ হেসে বলে কেন কাজ করবে না? ও তো ছোট একটা মেয়ে মাত্র। আমি হেয়ারপিনে এমন ম্যাজিক করেছি যে মিস্টার জাও কোনোভাবেই ওর স্বপ্ন থেকে বাস্তবে ফিরতে পারবে না। এদিকে মিয়াও চিন্তায় পড়ে যায়। সে ভাবে আমি এখন কি করব? তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। সে বলে আমি আমার নিয়াং চোখের শক্তি বাবার ভিতরে দিয়ে দিলে সে সত্যটা দেখতে পারবে। সে ঠিক তাই করে। আর তখনই মিস্টার জাও দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে থাকা স্ত্রী আসলে মৃত আত্মা। সে ভয় পেয়ে সেখানেই মাটিতে পড়ে যায়। তখন মিয়াও সেই আত্মাটিকে গিলে ফেলে আর মিস্টার জাওকে বলে চলো আমরা এখান থেকে চলে যাই। অন্যদিকে সোফার পাশে দাঁড়িয়ে দুই ভাই চিন্তিত মুখে ভাবছে এখনো মিয়াও ফিরে এলো না কেন। ছোট ভাই জু চ্যাং ভাবে বাবা কি কখনোই আর ফিরে আসবে না। ঠিক তখনই মিয়াও ফিরে আসে এবং আবার নিজের দেহে প্রবেশ করে আর মিস্টার জাও ও জ্ঞান ফিরে পান। তখন জু চ্যাং বলে এটা নিশ্চয়ই জু ফ্যামিলিরই কাজ।
কিন্তু তার বড় ভাই জুজ্যাক বলে আমাদের তো কোনো প্রমাণ নেই, তাই ওদের বিরুদ্ধে কিছুই বলা যাবে না। মিয়াও তখন আত্মবিশ্বাসীভাবে বলে চিন্তা করো না, আমি ওই খারাপ লোককে ধরেই ছাড়ব। পরের দৃশ্যে আবার দেখা যায় জেম রাজ এবং ইরিনার বাবাকে। জেম রাজের তখন হঠাৎ প্রচণ্ড ব্যথা শুরু হয়, তার মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসে। তখন ইরিনার বাবা বলে মনে হচ্ছে আপনি যে ফাঁদ তৈরি করেছিলেন তারা সেটা থেকে বেরিয়ে এসেছে। জেম রাজ তখন হেসে বলে আমি এখন জানতে চাই ওই ছোট মেয়েটি আসলে কোন জগতের, তার সঙ্গে খেলাটা আরও মজার হবে। পরের দিন সকালে সবাই একসাথে বসে নাস্তা করছিল, তখন ছোট ভাই জিজ্ঞেস করে মিয়াও তুমি খাচ্ছ না কেন? মিয়াও শান্তভাবে বলে বাবা এখনো ঘুম থেকে উঠেননি, উনার শরীর ঠিক আছে তো, আমি একবার দেখে আসি। এরপর সে যখনই উঠে যাচ্ছিল ঠিক তখনই মিস্টার জাও আসেন। তখন মিয়াও তার বাবাকে বলে আজকে তো আপনাকে হ্যান্ডসাম দেখাচ্ছে না, আপনি কি ঠিকমতো ঘুমাননি? মিস্টার জাও হালকা হেসে বলে না রে, গতকাল রাতটা আমার এক্স ওয়াইফের কথা ভাবছিলাম। তারপর সে চুপচাপ নাস্তা করতে বসে যায়। তখন মিয়াও মনে মনে ভাবে বাবা তো এখনো মাকে মিস করছে, আমাকে কিছু একটা করতেই হবে। তারপর সে আবার চলে যায় নরক দুনিয়ায়, সেখানে তার দাদির সঙ্গে দেখা করে। তার দাদি অবাক হয়ে জিজ্ঞেস করে তুমি আবার মানুষের জগৎ থেকে ফিরে এলে কেন? মিয়াও তখন বলে দাদিমা আমি আপনার সাহায্য চাই, আমি মা আর বাবার সম্পর্ক দেখতে চাই। তখন দাদিমা বলে ঠিক আছে, এই যে পাথরটা দেখছো এটাকে স্পর্শ করে তোমার মা বাবার নাম বলো। মিয়াও নাম উচ্চারণ করে আর তখনই বলে দাদিমা আমি একটা লাল রেখা দেখতে পাচ্ছি যা ওদের মাঝে রয়েছে, এটা কি বোঝায়? দাদিমা তখন ব্যাখ্যা করে যদি ওরা এখনো একসাথে না হয়ে থাকে তাহলে যার মৃত্যু হয়েছে তাকে আবার জীবিত করা সম্ভব। তখন মিয়াও খুশিতে লাফিয়ে ওঠে, দাদিমা আমাকে দেখান কিভাবে সেটা করা যায়। দাদিমা তখন এক ধরনের ঢোল বাজাতে শুরু করে আর বলে এটাতে তাকাও। মিয়াও তখন সেই ঢোলের মধ্যে দেখতে দেখতে আবার ফিরে যায় মানব দুনিয়ায়, ঠিক সেই অফিসে যেখানে মিস্টার জাও ছিলেন। সেখানে সে দেখে তার মা মিস্টার জাও এর অফিসেই কাজ করে নতুন ইন্টার্ন হিসেবে। কিন্তু অফিসের কর্মী তার সঙ্গে খুব খারাপ ব্যবহার করছে, তাকে ব্যঙ্গ করে অপমান করছে। মিয়াও তখন খুব মন খারাপ করে তার বাবাকে ফোন দেয়, বাবা আমি আপনার অফিসেই আছি, এখানে সবাই আমাকে অপমান করছে, আপনি তাড়াতাড়ি আসুন। মিস্টার জাও তখন বলে আমি এখনই আসছি। তিনি অফিসে এসে বলে মিয়াও তুমি কোথায়? হঠাৎই তিনি লক্ষ্য করেন একজন ইন্টার্নকে অপমান করা হচ্ছে। তিনি হেঁটে যান তার দিকে, তাকে এভাবে অপমান করছো কেন? তিনি যখন তার দিকে ভালো করে তাকান তখন সে বলে সুজি তুমি, কিন্তু তারপর তার আইডি কার্ডে চোখ পড়ে এর নাম তো জিয়াং, তাহলে এ অন্য কেউ। তিনি রেগে যান ওই খারাপ ব্যবহার করা কর্মীকে বলে কাল থেকে এই অফিসে তোমার দরকার নেই, চলে যাও এখান থেকে। তারপর সে মিয়াওকে দেখে জিজ্ঞেস করে কে তোমাকে অপমান করেছিল বলো তো। তখন মিয়াও তার কানে কানে বলে বাবা এই মহিলা আমার মা, ওনার আবার জন্ম হয়েছে। মিস্টার জাও অবাক হয়ে বলে সত্যি? তুমি কি সত্য বলছো? মিয়াও বলে হ্যাঁ, আপনি কি আমার কথা বিশ্বাস করছেন না? মিস্টার জাও বলে বিশ্বাস করছি। তখনই জিয়াং বলে ধন্যবাদ স্যার। তখন মিয়াও মিস্টার জাওকে ধাক্কা দিয়ে জিয়াং এর উপর ফেলে দেয়। মিস্টার জাও তখন হাসতে হাসতে বলে তুমি কি আমার সঙ্গে ডিনারে যাবে? জিয়াং মনে মনে ভাবে এই স্যার আমাকে ডিনারে ডাকছে কেন? তখন মিয়াও বলে আন্টি আমার তো মা নেই, আর আমার বাবা এই প্রথম কোনো মেয়েকে ডিনারে আমন্ত্রণ জানাচ্ছেন, প্লিজ হ্যাঁ বলে দিন। জিয়াং হেসে বলে ঠিক আছে, আমি বাইরে তোমার বাবার অপেক্ষা করব। ওই মুহূর্তে সিয়ান তাদের দেখে ফেলে। তখন সে বাহিরে এসে গাড়িতে বসে ভাবে সুজি এখনো বেঁচে আছে, আমি তো ওকে মেরে ফেলেছিলাম, ও কিভাবে বেঁচে গেল? আসলে আগে সুজিকে সিয়ানই মেরে ফেলেছিল। সে আবার চেষ্টা করে গাড়ি চালিয়ে জিয়াংকে চাপা দিতে চায়, কিন্তু মিস্টার জাও তা দেখে ফেলে ও জিয়াংকে বাঁচিয়ে নেয়। মিয়াও তার ম্যাজিক দিয়ে সেই গাড়িটিকে উল্টো দিকে ঠেলে দেয়, ফলে মিস্টার জাও ও জিয়াং দুজনেই বেঁচে যায়। মিস্টার জাও তখন রেগে গিয়ে বলে কে ছিল গাড়িতে, বের হও বাইরে। তখন গাড়ি থেকে সিয়ান বের হয়। মিস্টার জাও অবাক হয়ে বলে তুমি? সিয়ান চিৎকার করে বলে আমি আগেও ওকে মেরেছিলাম, এবার তুমি ওকে বাঁচিয়েছ, শেষ পর্যন্ত তুমি কতবার ওকে বাঁচাবে? সে পুরোপুরি পাগলের মতো আচরণ করতে থাকে। ঠিক তখনই মিস্টার জাও এর অ্যাসিস্ট্যান্ট এসে যায় এবং জিজ্ঞেস করে কি হয়েছে স্যার? মিস্টার জাও বলে এই মেয়েটাকে পুলিশে দিয়ে দাও। তারপর সিয়ানকে পুলিশে তুলে দেওয়া হয়। তখন জিয়াং মিয়াওকে বলে আমার এখন বাড়ি ফিরে যাওয়ার সময় হয়েছে, কিছু জরুরি কাজ আছে। মিস্টার জাও বলে চলো আমি তোমায় ড্রপ করে আসি। জিয়াং হেসে বলে না, আমার বাড়ি খুব দূরে না, আমি নিজেই চলে যাব। তখন মিস্টার জাও তাকে সেই হেয়ারপিনটা দেন। জিয়াং হেয়ারপিনটা নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তাদের এই সব কথোপকথন দূর থেকে শুনে নিচ্ছিল জেমরাজ। পরবর্তী দৃশ্যে মিয়াও খোঁজ নিতে থাকে জিয়াং কোথায় থাকে। সে একটা লোকেশন খুঁজে বের করে লোকেশনটা মিস্টার জাওকে দেখালে তিনি অবাক হয়ে বলে এটা তো সেই জায়গা যেখানে আমার মা বাবা থাকে। মিয়াও তখন বলে তাহলে চলুন আমরা সেখানে যাই। এরপর সবাই মিলে সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে মিস্টার জাও এর মা অচেতন অবস্থায় পড়ে আছেন। তিনি একজন কাজের লোককে জিজ্ঞেস করে মায়ের কি হয়েছে। কাজের লোকটি বলে আমি জানি না স্যার, কাল থেকে উনি চোখই খুলছেন না। মিয়াও দাদির গলায় একটি লকেট দেখতে পায় এবং বলে এই লকেটটার কারণেই উনি অজ্ঞান হয়ে গেছেন। মিস্টার জাও বলে এই লকেট তো আমার বাবা দিয়েছে। তিনি তখন তার বাবার খোঁজ করে। কাজের লোক বলে স্যার উনি লাইব্রেরিতে বই পড়ছেন। মিস্টার জাও তার বাবার কাছে যান। বাবা বলে অনেক দিন পর এলে। তখন মিস্টার জাও প্রশ্ন করে মায়ের এমন কি হয়েছে। তার বাবা বলে আমার কি করে জানা সম্ভব। তখন মিস্টার জাও রেগে বলে আপনি তাকে এই লকেটটা কেন দিলেন। তার বাবা বলে ও তো আমার স্ত্রী, ওকে কি লকেট দিতে পারি না। মিস্টার জাও বলে সব জানার পরেও এমন অভিনয় করছেন কেন, বলুন এই লকেটটা আপনাকে কে দিয়েছে। তখন সেই লোকটা হঠাৎ রেগে উঠে বলে যেহেতু সব জেনে গেছো তাহলে সরাসরি বলি তোমাকে এখন আমি খুন করব।
ঠিক তখনই সেখানে মিয়াও এসে বলে আমি থাকতে আমার বাবাকে তুমি কোনো ক্ষতি করতে পারো না। এরপর মিস্টার জাও এর বাবা এবং মিয়াও এর মধ্যে মারাত্মক যুদ্ধ শুরু হয়। তখন মিয়াও এক ম্যাজিক্যাল খুলি বের করে, যার সাহায্যে সে জাও এর বাবাকে মাটিতে ফেলে দেয়। এই সময় সেখানে ছোট ভাইজু চ্যাং এবং বড় ভাইজু জ্যাক এসে পড়ে। তারা চারপাশে তাকিয়ে বলে কেন যেন মনে হচ্ছে আমাদের উপর কেউ একজন নজর রাখছে। তখনই তারা শুনতে পায় জেম রাজের আওয়াজ। সে উচ্চস্বরে বলে, তোমরা সবাই আমার ফাঁদে পড়ে গেছো, এখন আর এখান থেকে কেউ পালাতে পারবে না। তখন হঠাৎ করে মিস্টার জাও এর বাবা মা আর কাজের মহিলা, তাদের চোখ লাল হয়ে যায় এবং তারা এক এক করে ভূতের মতো আচরণ করতে শুরু করে। তারা সবাই মিলে মিস্টার জাও এর ছেলেদের ধরে ফেলে। তখন মিয়াও অনেক চেষ্টা করেও কিছু করতে পারে না। ঠিক তখনই জেম রাজ হুমকি দিয়ে বলে, যদি মিস্টার জাও নিজের হাত কেটে ফেলে তাহলে আমি তোমার বাবা মাকে ছেড়ে দেব। মিস্টার জাও তখন সত্যি সত্যি হাত কাটার জন্য রেডি হয়ে। তখন মিয়াও বলে, দাঁড়ান বাবা, আমাকে জড়িয়ে ধরুন, আমি আপনার সাহায্য করব। সে আরও বলে, বাবা আপনি অনেক ভাগ্যবান, আপনি আমার সাথে মিলে এই সব আত্মাদের সাথে লড়তে পারবেন। এই বলে তারা যখন একসঙ্গে হাত মিলিয়ে শক্তি একত্র করে, তখন তাদের শরীর থেকে এক উজ্জ্বল আলোর বিস্ফোরণ হয়। এই আলোতে তাদের বাবা মা ও সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। এ দৃশ্য দেখে ছোট ভাই ও বড় ভাই অবাক হয়ে তাকিয়ে থাকে। তারা বলে, মিয়াও আর বাবা তো একদম আলাদা রকম হয়ে গেছে। মিয়াওকে দেখে মনে হচ্ছিল যেন সে নরক রাজ্যের দেবী হয়ে গেছে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি হুইল চেয়ারে বসে থাকা জেম রাজ হাসছে আর বলছে, এখন আমি বুঝে গেছি মিয়াও আসলে কে, ও তো অন্য জগৎ থেকে আসা এক আত্মা, এখন তো ওর সাথে খেলা করতে আরও বেশি মজা হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি জিয়াং মোবাইল হাতে নিয়ে আছে। মিস্টার জাও তাকে ফোন করছে কিন্তু সে দ্বিধায় পড়ে যায়, উঠাবো না কি করি। ঠিক তখনই সে জেম রাজকে সামনে দেখতে পায়, তার কিছু জিনিস নিচে পড়ে যায়। তখন জিয়াং এগিয়ে গিয়ে সেটা তুলে দেয়। জেম রাজ তখন বলে, আমি ভবিষ্যৎ বলতে পারি। তুমি কি দুশ্চিন্তায় আছো, ভাবছো যাকে তুমি পছন্দ করো সে তোমায় পছন্দ করে কিনা? তখন জিয়াং বলে হ্যাঁ। জেম রাজ তখন বলে, ঠিক আছে তাহলে তোমার হাতটা দেখাও। এরপর সে হাত দেখে মুখ গম্ভীর করে বলে, যাকে তুমি ভালোবাসো সে কিন্তু তোমায় ভালোবাসে না। তখন জিয়াং বলে, তাহলে আমি কি করব, তাকে ভুলে যাব? জেম রাজ হেসে বলে, না, ভুলে যাওয়ার দরকার নেই, আমার কাছে একটা উপায় আছে। সে তাকে একটা চুড়ি দিয়ে বলে, এই চুড়িটা তুমি তার আদরের মেয়েকে পরিয়ে দিও, তাহলেই সে তোমার দিকে আকৃষ্ট হবে। জিয়াং বলে, ঠিক আছে আমি সেটা করব। পরবর্তী দৃশ্যে আমরা দেখি মিয়াও ও মিস্টার জাও একসাথে জিয়াং এর বাসায় যায়। তখন মিস্টার জাও মিয়াওকে বলে, তুমি কি সত্যি ওর সঙ্গে দেখা করবে? মিয়াও বলে, হ্যাঁ আমি যাবই। এরপর মিয়াও দরজায় নক করে। জিয়াং দরজা খুলে মিয়াওকে দেখে খুশি হয়ে যায়। তুমি একা, তোমার সাথে কেউ আসেনি? মিয়াও হেসে বলে, না না, বাবা এসেছিল কিন্তু চলে গেছে, দুঃখিত, উনি আপনার সঙ্গে দেখা করতে পারেননি। কিন্তু আমি আপনার জন্য খুবই সুস্বাদু খাবার নিয়ে এসেছি। জিয়াং খুশি হয়ে বলে, থ্যাংক ইউ, এসো ভেতরে এসো। সে বলে, আমি তোমার জন্য কমলা ছিলিয়ে দিচ্ছি, তুমি খেয়ে নাও। মিয়াও বলে, না আমি কমলা খাবো না, বাবা আপনাকে যে হেয়ারপিন দিয়েছে সেটা পরে নিন, আমি দেখতে চাই। জিয়াং হেসে বলে, আচ্ছা ঠিক আছে আমি পরে নিচ্ছি। সে যখন হেয়ারপিন পরে নেয় তখন মিয়াও মনে মনে ভাবে, এই হেয়ারপিনটা পরে নিলে নিশ্চয়ই ওর পুরনো স্মৃতিগুলো কিছুটা হলেও মনে পড়বে। হেয়ারপিন পরার সঙ্গে সঙ্গেই জিয়াং এর মাথা ঘুরতে শুরু করে। তখন মিয়াও বলে, দয়া করে ধীরে ধীরে নিঃশ্বাস নিন, আপনি ঠিক হয়ে যাবেন। জিয়াং তখন আবার স্বাভাবিক হয়ে জিজ্ঞেস করে, আমার কি হয়েছিল? আমি জানি যে আমার আবার জন্ম হয়েছে, কিন্তু আমার সঙ্গে কি কি ঘটেছিল কিছুই মনে নেই। মিয়াও তখন বলে, চিন্তা করবেন না, সময়ের সঙ্গে সঙ্গে সব মনে পড়ে যাবে। তখন মিয়াও সেই ব্রেসলেটটা দেখে বলে, এটা কে দিয়েছে? জিয়াং বলে, এক লোক দিয়েছে, সে বলেছিল যদি আমি এটা মিস্টার জাও এর মেয়েকে পরিয়ে দিই তাহলে মিস্টার জাও আর আমার মধ্যে ভালোবাসা আরও গভীর হবে, কিন্তু আমি তার কথা কেন বিশ্বাস করব? মিয়াও হেসে বলে, আমার তো ব্রেসলেটটা ভালো লাগছে, আপনি আমাকে এটা পরিয়ে দিন না। জিয়াং বলে, ঠিক আছে। এরপর সে মিয়াও এর হাতে সেই ব্রেসলেট পরিয়ে দেয়। অন্যদিকে জেম রাজ ও ইরিনার বাবা খুব খুশি হচ্ছিল, কারণ তাদের ফাঁদ একেবারে কাজ করে যাচ্ছে। এদিকে পরদিন সকালে মিস্টার জাও আর জিয়াং এর বিয়ের অনুষ্ঠান হচ্ছিল। জিয়াং তখন সুন্দর ওয়েডিং ড্রেস পরে আসেন। বিয়ে পরিচালনাকারী মিস্টার জাওকে জিজ্ঞেস করে, আপনি কি জিয়াংকে বিয়ে করতে চান? মিস্টার জাও বলেন, হ্যাঁ আমি চাই। এরপর সে জিয়াংকে জিজ্ঞেস করে, আপনি কি মিস্টার জাওকে বিয়ে করতে চান? জিয়াং যখন হ্যাঁ বলার জন্য মুখ খুলছে ঠিক তখনই সেই ইরিনার বাবা এসে হাজির হয়। তখন সে বলে, আমি এই বিয়ের বিরোধী করছি। মিস্টার জাও তখন রেগে বলে, আমি তো তাকে আমন্ত্রণই জানাইনি, সে এখানে এসেছে কিভাবে? এটা শুনে উপস্থিত সবাই হেসে ওঠে। মিয়াও তখন সামনে এসে বলে, পূর্বে আমি তোমাকে যে শিক্ষা দিয়েছিলাম আবার শিক্ষা দিতে হবে। তখন ইরিনার বাবা বলে, হ্যাঁ হ্যাঁ দাও, আমি এখানেই দাঁড়িয়ে আছি। এরপর যখনই মিয়াও ম্যাজিক করতে চায় কিন্তু তার ম্যাজিক কাজ করে না, সে অবাক হয়ে বলে, কি হলো, আমার ম্যাজিক কোথায় গেল? এইসব দেখে ইরিনার বাবা হেসে উঠে। তখন সেখানে জেম রাজ এসে হাজির হয়। মিয়াও তখন বলে, বাবা এইসব কাজ করেছে জেম রাজ। মিস্টার জাও জেম রাজকে জিজ্ঞেস করে, তুমি কেন এটা করেছো, আমার মেয়ের সাথে কি করেছো? জেম রাজ হাসতে হাসতে বলে, আমি সবসময় কঠোর পরিশ্রম করেছি, তবুও আমি ততটা জনপ্রিয় হতে পারিনি। আর তোমার ছেলেকে দেখো, তুমি যাদের দত্তক নিয়েছো ওরাও তোমার পরিবারের অংশ হয়ে গেছে, ওরাও প্রচুর খ্যাতি পেয়েছে, কিন্তু আমি পাইনি। আমি সবসময় তোমার পরিবারের প্রতি গভীর ঘৃণা রেখেছি, এমনকি আমার মা বাবাকেও মেরে দিয়েছি। এই আংটিতে আছে আমার মা বাবার রক্ত আর আস্থিয়া। তারপর সে আংটিতে কিছু ম্যাজিক করে, কালাশক্তি বের হয় এবং সবাই অচেতন হয়ে পড়ে।
জিয়াং তখন বুঝতে পারে এটা অবশ্যই ব্রেসলেটের কারণেই হয়েছে। সে ব্রেসলেট খুলতে যায়, তখন জেম রাজ হাসতে হাসতে বলে, এটা খুব শক্ত লক, সহজে খুলবে না। তখন মিয়াও বলে, এত দাঁত বের করে হাসতে হবে না, আমার বাবা বলেছেন যখনই তোমার সমস্যা হবে তখনই তুমি আমাকে ডাকবে, আমি তোমায় সাহায্য করব। এরপর মিয়াও আরেক জিনিস দিয়ে ম্যাজিক করে সব অশুভ আত্মাদের তাড়িয়ে দেয়। তাতে জেম রাজ ও আঘাত পায় আর বলে, তুমি তো নরক দুনিয়ার রাজার মেয়ে, তাই না? মিয়াও তখন বলে, হ্যাঁ। তারপর সে তার বাবাকে বলে, বাবা এখন আপনি কি আমাকে আর ভালোবাসবেন না? তখন সে হাসতে হাসতে বলে, কেন ভালোবাসবো না? তুমি আমাদের পরিবারের একজন সদস্যই থাকবে। মিস্টার যাও তখন ইরিনার বাবা আর জেম রাজকে পুলিশে দিয়ে দেয়। এদিকে মিয়াও তার মাকে জিজ্ঞেস করে, মা আপনি কি আমাকে ভালোবাসবেন? তার মা বলে, হ্যাঁ, কেন ভালোবাসবো না? আর আমাকে ক্ষমা করো, আমি আর বাইরের কাউকে বিশ্বাস করব না। মিয়াও তখন বলে, মা আমাকে আলিঙ্গন করো। সে তার মাকে আলিঙ্গন করল। তারপর মিয়াও তার বড় ভাইয়ের দিকে তাকালে জু জ্যাক বলে, আমি আগে থেকেই জানতাম তুমি আলাদা একজন, কিন্তু চিন্তা করো না, আমি তোমাকে একদম ভয় পাই না, বরং তুমি তো আমাদের পরিবারের ছোট্ট পুতুল। তখন মিয়াও খুশি হয়ে তার ছোট ভাই জু চ্যাং এর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? জু চ্যাং বলে, না, আমি ভয় পাই না, কারণ আমি অনেক ভূত দেখেছি, আর তুমি তো সত্যিই নরকের রাজকন্যা। এই বলেই সে অজ্ঞান হয়ে যায়। তখন এটা দেখে সবাই হাসতে থাকে। পরের দৃশ্যে আবারও বিয়ের অনুষ্ঠান শুরু হয়। বিয়ে পরিচালনাকারী জিজ্ঞেস করেন, জিয়াং তুমি কি মিস্টার জাওয়ের সঙ্গে বিয়ে করতে চাও? সে বলে, হ্যাঁ। এরপর তাদের বিয়ে সম্পন্ন হয় এবং তারা একে অপরের অধিকারী হয়। আর এই দৃশ্যের সাথে এই ড্রামা এখানেই শেষ হয়ে যায়। পরবর্তী যে কোনো ম্যাজিক্যাল ড্রামা নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে যাব। ড্রামার স্পেলিং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে কোনো জায়গায় কোনো ভুল থাকলে কমেন্টে জানিয়ে দিও। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।